ইদানিং রাসেল আমার কল রিসিভ করছে না। যখনই কল করি নানা বাহানায় কল কেটে দেয়। রাসেল কি আমাকে কোনোভাবে ঠকাচ্ছে? নীরার রুমমেট সুমি আর নীরা একসাথে বসেছিল। নীরার উদাস গলা শুনে সুমি আর চোখে নীরার দিকে তাকালো। আমি ইদানিং রাসেলকে চিনতে পারি না। ও কেমন অচেনা হয়ে গেছে। আমাকে এড়িয়ে চলতে পারলেই যেন বাঁচে। রাসেলের এমন ব্যবহার আমাকে ভিতর থেকে দুর্বল করে দিচ্ছে। সুমি চায়ের কাপটা নিচে রেখে নীরাকে বোঝানোর জন্য বলল, আমার মনে হয় তুই বেশি ভাবছিস। রাসেল ভাই নতুন চাকরিতে ঢুকেছে, সব কিছু ম্যানেজ করে হয়তো সময় বের করতে পারছে না। বুঝিসই তো, আজকাল কর্পোরেট কোম্পানিগুলো যা অবস্থা, সেখানে টিকে থাকতে হলে এক প্রকার যুদ্ধ করতে হয়। নীরা দীর্ঘশ্বাস ফেলল। ব্যস্ততা হলে সে নিজেই বুঝতে পারত তাদের মধ্যকার আন্তরিকতা ফুরাচ্ছে। রাসেল আজকাল কেমন রুক্ষ মেজাজে কথা বলে, ফোন দিলে বিরক্ত হয়। ব্যস্ততায় কখনো ভালোবাসা কমে না। তাদের সম্পর্কে টানাপোড়েন চোখে লাগার মতো। ভালোবাসা যেন তলানিতে এসে ঠেকেছে। নীরাকে আনমনা হতে দেখে সুমি তাকে হালকা ধাক্কা দিয়ে বলল, তুই আবার কোথায় হারালি? দেখ, আমার মনে হয় রাসেল ভাইকে একটু সময় দেওয়া উচিত। প্রতিটা মানুষেরই ব্যক্তিগত কিছু স্পেস দরকার। সে হয়তো নিজের লাইফ নিয়ে হিমশিম খাচ্ছে। পরিবারের বড় ছেলে বলে কথা, তার ব্যাপারটাও তোর বুঝতে হবে। তুই বরং রাসেল ভাইকে একদিন বাসায় ডাক। এখানে এসে কিছুক্ষণ সামনাসামনি গল্প করলে হয়তো তার ভালো লাগবে। নিজেদের সমস্যাটাও তোরা আলোচনা করে নিতে পারবি। তুই ঠিক বলেছিস, আমাদের সামনাসামনি কথা বলা দরকার। এই লুকোচুরি আর ভালো লাগছে না। সুমি মুচকি হাসল। হঠাৎ করে সুমির ফোন বেজে ওঠায় সুমি একটু ইতস্তত করতে লাগলো। সুমির চোখে স্পষ্ট অস্বস্তি। কি হলো, ফোন ধরছিস না কেন? অফিস থেকে কল এসেছে, তেমন জরুরি কিছু না। নীরা ভ্রুকুচকে বলল, অফিস থেকে কল এসেছে আর তুই বলছিস জরুরি কিছু না? অফিস থেকে কি তোকে শুধু শুধু কল দেয়? আশ্চর্য, মাথা ঠিক আছে তো নাকি? ফোনটা কেটে দিয়ে সাইলেন্ট করে দিল সুমি। নীরার প্রশ্নের উত্তরে কী বলবে খুঁজে পাচ্ছে না সে। নীরা তার দিকে সন্দেহের চোখে তাকিয়ে আছে। সুমি কথা কাটাতে জোর করে হাসার চেষ্টা করে বলল, বাদ দে তো, এদের আর খেয়ে দেয়ে কাজ নেই। মেয়ে এমপ্লয়ি পেলেই অযথা কল করে বিরক্ত করে। তুই এদের কথা ছাড়। রাসেল ভাইকে কল করে আগামী শুক্রবার আসতে বল। সেদিন তার পছন্দের কিছু রান্না করে খাওয়া। দেখবি আগের মতো তোর পিছু পিছু ঘুরছে। নীরা হালকা হাসলো। রাসেলকে কয়েকবার কল দিয়ে দেখলো তার নাম্বার বিজি। এ অবশ্য নতুন কিছু নয়, কয়েক মাস যাবৎ এসবই চলে আসছে। কি হলো, কল ধরছে না? না, ব্যস্ত দেখাচ্ছে। কারোর সাথে কথা বলছে হয়তো। তুই পরে কল করে বলে দিস। আমি আমার রুমে যাচ্ছি। সুমি নিজের রুমে চলে গেল। নীরা মন খারাপ করে আরও কয়েকবার কল করার চেষ্টা করলো। এবার রাসেল নিজেই কল কেটে দিচ্ছে। নীরা মন খারাপ করে নিজের রুমে চলে গেল। রাসেলকে আজকাল সে চিনতে পারে না। সুমি রুমে গিয়ে দরজাটা ভালো করে বন্ধ করে দিল। হাতের ফোনটা তখনও লাগাতার বেজে যাচ্ছে। সুমি কল রিসিভ করে রাগী গলায় বলল, কি সমস্যা তোমার? কল কেটে দেওয়ার পরও কেন বারবার কল দিচ্ছ? নীরা আমার সামনেই ছিল, যদি কিছু বুঝে যেত। তুমি দিন দিন অবুঝের মতো ব্যবহার করছো রাসেল। রাসেল বিরক্ত গলায় বলল, আমার এসব লুকোচুরি ভালো লাগে না সুমি। এর চেয়ে নীরাকে সব কিছু খুলে বললেই তো হয়। একদমই না, নীরাকে এখনই বলা যাবে না। আরও কিছুদিন যাক। আমাদের বিয়ের পরেই নীরাকে সব কিছু জানাবো, না হলে ও ঝামেলা করতে পারে। তাহলে চলো আমরা বিয়ে করে নেই। এই নীরের পেইন আমি আর নিতে পারছি না। সুমি আহ্লাদি গলায় বলল, আর কিছুদিন সহ্য করো। আমি মাত্র চাকরিতে জয়েন করেছি, কিছুদিন যাক। তারপর বাবা মাকে জানিয়ে আমরা বিয়ে করে নিব। পরে না হয় বড় করে রিসেপশন করব। রাসেল লম্বা শ্বাস ফেলে বলল, ঠিক আছে, তুমি যা ভালো মনে করো। রাসেল আর সুমি নিজেদের আলাপে ব্যস্ত হয়ে গেল। তাদের প্রেম আলাপ ঘন্টার পর ঘন্টা চলবে। এদিকে সুমি নিজের রুমে বসে রাসেলের কলের অপেক্ষা করছে। বারবার ফোনের দিকে চাতক পাখির মতো তাকাচ্ছে। এই বুঝি রাসেলের কল আসে, কিন্তু বারবার তাকে হতাশ হতে হয়। ঘন্টা দুয়েক পরে রাসেল নীরাকে কল করে বিরক্ত গলায় বলল, তোমার কি কোনো কমন সেন্স নেই? বারবার এভাবে কল করছো কেন? নীরা আহত গলায় বলল, এভাবে কথা বলছো কেন রাসেল? আমি কি তোমাকে খুব বেশি বিরক্ত করে ফেলেছি? বুঝতে পারছো না, সারাদিন কাজ করে এসব প্যান প্যান শুনতে ইচ্ছে করে না? বুঝতে পারিনি তুমি এত বিরক্ত হও, সরি। আচ্ছা যাই হোক, যা বলার জন্য কল করেছি। আগামী শুক্রবার আমার বাসায় এসো। অনেকদিন দুজনে দেখা হয় না। তোমার পছন্দের খাবার নিজ হাতে রান্না করব আমি। ঠিক আছে, আসবো। এখন রাখি, অফিসের কাজ আছে। রাসেল একবার বলাতেই রাজি হয়ে গেল। রাসেল কল কেটে দিল। নীরা হয়তো কিছু একটা বলতে চেয়েছিল, কিন্তু রাসেল সেই সুযোগ দেয়নি। তার আগেই রাসেল কল কেটে দিয়েছে। শুক্রবার রাসেল নীরার বাসায় এসেছে, হাতে কয়েক রকমের খাবার, কিন্তু সব কিছুই সুমির পছন্দের। নীরার পছন্দের কিছুই সে আনেনি। নীরার অদ্ভুত লাগলেও সে চুপ করে রইল। রাসেলকে হাসি মুখে বসতে বলল, বসো, অনেকদিন পর আমাদের দেখা হলো। রাসেল একটু হাসার চেষ্টা করলো। চারিদিকে চোখ ঘুরিয়ে সুমিকে খুঁজতে লাগলো। নীরা রাসেলের তাকিতুকি দেখে বলল,
এভাবে কি দেখছো? কাউকে খুঁজছো নাকি? বাসায় আর কেউ নেই, কেমন খালি খালি লাগছে। সুমি আছে, গোসল করছে, কিছুক্ষণ পরেই আসবে। ও, তো তোমার কি খবর বলো? নীরা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, এই তো চলছে কোনো রকম। তোমাকে একটা কথা বলতে চাই রাসেল, অনেকদিন যাবতই বলতে চাচ্ছিলাম। তুমি ব্যস্ত, তেমন কথাও হয় না আমাদের, তাই আর বলা হয়ে ওঠেনি। রাসেল কিছুটা ইতস্তত গলায় বলল, বলো, কি বলতে চাও? বাসা থেকে বিয়ের জন্য চাপ দিচ্ছে। এতদিন চাকরির অজুহাতে বিষয়টা কাটিয়ে দিয়েছি, এখন তো চাকরিটাও পেয়ে গেছি। অনেক দিন হলো, তুমিও ভালো চাকরি করছো, এবার অন্তত আমাদের বিয়ের বিষয়ে ভাবা উচিত। রাসেল বিচলিত হলো, সে ভাবেনি নীরা এভাবে আজই বিয়ের কথা তুলবে। সে আমতা আমতা করে বলল, এখনই বিয়ের কথা বলছো কেন? আরো কিছুদিন যাক, চাকরি নিয়ে খুবই ঝামেলায় আছে, দম ছাড়ারও সময় নেই। এর মধ্যে আবার বিয়ে করতে গেলে সমস্যায় পড়ে যাব। পারিবারিকভাবে অন্তত বিয়ের বিষয়টা পাকা করে রাখি, তখন তারা আর বিয়ের জন্য চাপ দিবে না। নীরার কথার মাঝেই সুমি এসে উপস্থিত হলো। রাসেলের দিকে লাজুক চোখে তাকিয়ে চোখ সরিয়ে নিল সে। মুচকি হেসে বলল, কেমন আছেন রাসেল ভাই? আর কি নিয়ে এত কথা হচ্ছিল? রাসেল সুমিকে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল, হাসি মুখে বলল, আছি আলহামদুলিল্লাহ, তোমার কি খবর? রাসেলের এত প্রাণবন্ত আওয়াজ শুনে নীরা চমকে গেল। সুমির সাথে কতটা আন্তরিকতার সাথে কথা বলছে, অথচ এতক্ষণ তার সাথে কতটা দায়সারাভাবেই না কথা বলছিল। আমাদের বিয়ের বিষয়ে কথা বলছিলাম, আপাতত নিজেদের মধ্যে কথা পাকাপাকি করে রাখতে চাইছি। জানিসই তো, বাসা থেকে বিয়ের জন্য উঠে পড়ে লেগেছে। সুমির মুখটা চুপসে গেছে, আগের মতো উচ্ছ্বাস আর দেখা যাচ্ছে না। নীরা সব কিছু খুব তীক্ষ্ণভাবে খেয়াল করলো, মনের মাঝে তৈরি হওয়া আতঙ্ক প্রকাশ করল না সে। রাসেল আর সুমির চোখে চোখে ইশারাও চোখ এড়িয়ে গেল না তার। তোরা গল্প কর, আমি একটু রান্নাঘর থেকে আসছি, খাবারগুলো হালকা গরম করতে হবে। সুমি মাথা নেড়ে সাই জানালো। নীরা উঠে একটু আড়ালে যেতেই রাসেল রাগী গলায় বলল, দেখলে তো কি হলো, আমি আগেই বলেছিলাম সব কিছু জানিয়ে দিতে। আমি কিছুদিন এর আগে বিয়ে করব না। গায়ের রঙের কথা বাদই দিলাম, কেমন বুড়ি বুড়ি দেখায়। চালচলন শিখেলে মানুষের মতো। প্রেম করেছি ঠিক আছে, তাই বলে সারা জীবনের জন্য গলায় ঝুলানোর মানেই হয় না। তাছাড়া আমি তোমাকে ভালোবাসি, বাসায় তোমার কথা জানিয়েছি, এর মধ্যেই মেয়ে ঝামেলা। উফ! রাসেলের বিরক্তি আকাশ ছুঁয়েছে। সুমি নিজেও চিন্তায় পড়ে গেছে। রাসেলের রাগ দেখে সে বলল, আস্তে কথা বলো, ও শুনে ফেলবে তো। আমি দেখছি কি করা যায়, তুমি কিছু চিন্তা করো না। সুমির কথা শেষ হতেই নীরা এসে খাবার টেবিলে বসতে বলল। তিনজন একসাথে খেতে বসেছে। তখন নীরা বলল, আমাকে বিষয়টা সরাসরি বললেই পারতে রাসেল, আমি নিশ্চয়ই তোমাকে জোর করে বেঁধে রাখতাম না। অন্তত জোর করে সম্পর্ক টিকিয়ে রাখার মেয়ে আমি না। আর কিছু না থাক, আমার আত্মসম্মান আছে। তুমি কাজটা ঠিক করনি। দিনের পর দিন আমাকে অবহেলা করে গেছো, আর আমার পিছনে আমার রুমমেটের সাথে সম্পর্ক গড়ে তুলেছ। আর নীরা, তোকে আমি নিজের বোনের চেয়ে কম ভালোবাসিনি। এভাবে আমার পিছনে ছুরি না মারলেও পারতি। সুমি আর রাসেল স্তব্ধ হয়ে বসে আছে, কারো মুখ থেকে কোনো কথা বের হচ্ছে না। নীরা ওদের মুখের দিকে তাকিয়ে বলল, খাচ্ছ না কেন? খেয়ে নাও, আর কোনোদিন এভাবে একসাথে খাওয়া হবে না। নীরা খেলেও বাকি দুজনের খাওয়া হলো না। রাসেল অনেকটা মুখ লুকিয়ে বেরিয়ে গেল। নীরা সুমিকে বলল, দেখ সুমি, আমি এতটাও মহান নই যে তোকে চোখের সামনে সহ্য করব। প্লিজ তুই এই বাসা ছেড়ে চলে যা, আমি তোকে সহ্য করতে পারছি না। সুমি মাথা নিচু করে চলে গেল, নিজের জিনিসপত্র গুছিয়ে বেরিয়ে গেল বাসা থেকে। খালি বাসায় নীরার আর্তনাদ ছাড়া আর কিছুই শোনা গেল না। সময় কারোর জন্যই থেমে থাকে না। নীরা তার বাবা মায়ের পছন্দেই বিয়ে করেছে। তার বর একজন প্রশাসন ক্যাডার, খুব সুখেই আছে সে। তবে যারা তাকে ধোঁকা দিয়েছে তারা সুখে নেই। সুমি রাসেলকে বিয়ে করেনি। সে আমেরিকা প্রবাসী পেয়ে রাসেলকে ছুঁড়ে ফেলতে একবারও ভাবেনি, কিন্তু সেখানেও তার সুখ হয়নি। 1 বছরের মাথায় তার স্বামী তাকে ডিভোর্স দিয়ে দেয়। রাসেল অবশ্য নীরাকে কল করে ক্ষমা চেয়েছে, কিন্তু নীরা তাকে ক্ষমা করেনি। প্রতারকদের ক্ষমা নেই। দুলাভাই, আপনার একটু লজ্জা করে না? বউ আর শালারটাকে বসে বসে খাচ্ছেন বলে? লজ্জা পাবে তো দূরে থাক, গোস্ত কম আছে দেখে নবাবের মতন আরো গোস্ত যাচ্ছে। যত সব বেয়ারা লোকজন। নিজের চেয়ে বেশ কয়েক বছরের ছোট শ্যালকের মুখে এমন